Moments ago, Israel launched Operation Rising Lion, a targeted military operation to roll back the Iranian threat to Israel's very survival. This operation will continue for as many days as it takes to remove this threat. For decades, the tyrants of Tehran have brazenly, openly called for Israel's destruction. They've backed up their genocidal rhetoric with a program to develop nuclear weapons. In recent years, Iran has produced enough highly enriched uranium for 9 atom bombs. 9. In recent months, Iran has taken steps that it has never taken before, steps to weaponize this enriched uranium. And if not stopped, Iran could produce a nuclear weapon in a very short time. It could be a year, it could be within a few months, less than a year. This is a clear and present danger to Israel's very survival. অপারেশন রাইজিং লায়ন এতদিন হুমকি ধামকির পর আজ শুক্রবার ভোরের দিকে অবশেষে ইসরায়েল ইরানে হামলা করে এবং এর পরপর দেশটির প্রাইম মিনিস্টার এসে জানায় যে তারা একটি অ্যাটাক লঞ্চ করেছে। কারণ হিসেবে সে ওই একই গল্প শোনায় যা নিয়ে আমি গত 2টি পর্বে আলোচনা করেছি। নেতানিয়াহু এখানে এসে বলছে, কিছুক্ষণ আগে আমরা একটি অপারেশন পরিচালনা করেছি যার নাম হলো অপারেশন রাইজিং লায়ন, একটি সামরিক অভিযান ইরানকে প্রতিহত করার জন্য যেন ইসরায়েল সুরক্ষিত থাকে, ইসরায়েলের সার্ভাইভালের জন্য। এবং এই অভিযান ততদিন যাবত অব্যাহত থাকবে যতদিন না এই হুমকি নিশ্চিহ্ন হচ্ছে। নেতানিয়াহু আরও বলেছে যে কয়েক দশক ধরে তেহরানের স্বৈরাচারীরা ইসরায়েলকে খোলাখুলিভাবে হুমকি দিয়ে এসেছে, হুমকি দিয়ে আসছে ইসরায়েলকে ধ্বংস করার জন্য। তারা এই গণহত্যার হুমকি বা উক্তির পেছনে তার জন্য নিউক্লিয়ার প্রোগ্রাম ডেভেলপ করেছে। সম্প্রতি কয়েক বছরের মধ্যে ইরান যথেষ্ট ইউরেনিয়াম সমৃদ্ধ করে ফেলে, যা 9টি অ্যাটম বোম তৈরি করার জন্য যথেষ্ট। সিক্রেট রিভিল্ডের দর্শকেরা এটা ভালো করেই জানে। আমাদের বিশ্বে মোরল বা শক্তিশালী যে দেশগুলো রয়েছে তাদের পেছনে জায়নবাদী ইসরায়েল এই দেশটি কলকাঠি নাড়ছে। ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনেই এবং নতুন নির্বাচিত ট্রাম্পের মধ্যে একটি শান্তি চুক্তি হওয়ার কথা ছিল। ইরানের নিউক্লিয়ার এনরিচমেন্ট থামানোর জন্য ইসরায়েল ইনডিরেক্টলি ট্রাম্পের মাধ্যমে তেহরানের সাথে চুক্তি করানোর চেষ্টা করেছিল, কিন্তু তাতে ট্রাম্প ব্যর্থ হয়। আয়াতুল্লাহ খামেনি নিউক্লিয়ার নিয়ে কোনো রকম চুক্তি করতে অস্বীকার করে, যার ফলস্বরূপ সত্যি সত্যি আজকে ইসরায়েল ডিরেক্টলি ইরানে হামলা করে এবং বিশ্ববাসীকে বোঝানোর চেষ্টা করেছে যে ইসরায়েল আত্মরক্ষার জন্য এই ধরনের হামলা করেছে, যেমনটা ইসরায়েল সবসময় করে থাকে। যেমন ফিলিস্তিনের শিশুদেরকে হত্যা করার পর বলে যে সেটা আত্মরক্ষার জন্য। এখন আসলেই কি ইরান 9টি অ্যাটমিক বোমা তৈরি করার কাছাকাছি পৌঁছেছিল, নাকি এটা কেবলই নেতানিয়াহুর একটা মিথ্যাচার? কারণ এর আগেও ইরাক, লিবিয়া, সিরিয়া, ফিলিস্তিনে ওয়েপন্স অফ ম্যাস ডিস্ট্রাকশন, ভয়ানক ধ্বংসাত্মক অস্ত্র থাকার দাবি করে এই দেশগুলোতে হামলা চালিয়েছিল পশ্চিমা জোট। ইরানের টপ নিউক্লিয়ার সায়েন্টিস্টদেরকে একই দিনে হামলা করে হত্যা করেছে ইসরায়েল। নিউক্লিয়ার ফ্যাসিলিটিস ইস্পাহানে, সেটা সবাই জানে, সেখানে হামলা করার পরপর ওরা আবার সিটি অফ তাবরিজে হামলা চালায়, এক্স্যাক্টলি সেই জায়গাটিতে যেখানে নিউক্লিয়ার সায়েন্টিস্টরা বসবাস করছিল। এটা খুবই দুঃখজনক ও আতঙ্কজনক যে ইসরায়েলি গোয়েন্দা ভালো করে জানতো নিউক্লিয়ার সায়েন্টিস্টরা কোথায় অবস্থান করছে। ইসরায়েল কাদেরকে এলিমিনেট করতে সক্ষম হয়েছে তাদের নাম এখানে দেখতে পাচ্ছেন: আব্দুল হামিদ, আহমেদ রেজা, সায়েদ আমির হোসেন ফাকি। আমির হোসেন ফাকি অ্যাটমিক এনার্জি অর্গানাইজেশন অফ ইরানের হেড হিসেবে দায়িত্ব পালন করছিলেন। মোহাম্মদ মেহেদি তেহরানচি ছিলেন অন্যতম একজন ফিজিসিস্ট। অপরদিকে আব্বাসি, তিনিও ছিলেন অ্যাটমিক এনার্জির হেড। এবার একটা জিনিস ভালো করে উপলব্ধি করতে পারবেন ট্রাম্পের দিকে নজর দিলে, আর তা হলো সে যে কত বড় হাতের পুতুল বেঞ্জামিন নেতানিয়াহুর এবং ইসরায়েলের। কিছুদিন আগে খুব নাটক করছিল যে না, ইরানে আক্রমণ করো না, এটা সেটা, বাট নেতানিয়াহু তার কথার 2 পয়সারও দাম দিল না, তাকে পাত্তাই দিল না। যার কারণে দেখেন এখানে লেখা, ট্রাম্প লাইক করুক বা না করুক, ইসরায়েল এখন হামলা করার সিদ্ধান্ত নিয়েছে। তো মোট কথা গিয়ে দাঁড়ালো ইউএন বা আমেরিকা কাউকেই নেতানিয়াহু তোয়াক্কা করে না। হামলার পরপর আমাদের বিশ্বের মোরল দেশের প্রেসিডেন্ট ট্রাম্প ইসরায়েলকে কিছু না বলে বরং ইরানকে বলে তাড়াতাড়ি অতি দ্রুত যেন নিউক্লিয়ার প্রোগ্রাম নিয়ে চুক্তিবদ্ধ হয় ওয়াশিংটনের সাথে। তার মানে এক প্রকার জোর করে ইরানকে চুক্তিবদ্ধ করবে, ইরানের হাত পা বেঁধে ইরানকে পঙ্গু করার জন্য, যেন নিউক্লিয়ার শক্তি পর্যন্ত পৌঁছাতে না পারে। তবে মজার বিষয় হচ্ছে পাকিস্তান, যেটি একটি পরমাণু শক্তিধর দেশ, ইসরায়েলের বিরুদ্ধে ইরানকে পূর্ণ সমর্থন দেওয়ার ঘোষণা করেছে। এতদিন যাবৎ বাংলাদেশ, ভারত এবং পাকিস্তানের সাধারণ জনগণের মধ্যে একটি আকাঙ্ক্ষা ছিল ফিলিস্তিনের মুসলমানদের জন্য ফিলিস্তিনের পক্ষে পাকিস্তান
একটি মুসলিম পরমাণু শক্তিধর দেশ হিসেবে যেন পাশে দাঁড়ায়। তবে সেটার সম্ভাবনা এখন ইরানের মাধ্যমে হয়তো হবে, কারণ এটা আমাদের ভালো করে জানা ফিলিস্তিনের কথা আসলে ইরানকে এক্সক্লুড করা সম্ভব না, কারণ ইসরায়েলের বিপক্ষে রেজিস্ট্যান্স ব্লকের হৃৎপিণ্ডই হচ্ছে ইরান। এবং এটাই হচ্ছে সেই খোরাসানের জায়গাটি যেখানে দেখতে পাচ্ছেন পাকিস্তান ও ইরান একসাথে হয়েছে, বা এই দুটি দেশ বর্ডার শেয়ার করছে। এই জায়গাটিকে কিন্তু সেই পূর্ব দিক হিসেবে হাদিসে বর্ণনা করা আছে। পাকিস্তানের পাশাপাশি ইরানের সাথে নর্থ কোরিয়ার মতো পরমাণু শক্তিধর আরেকটি দেশও রয়েছে, যারা মিলিটারির সাহায্য প্রায়শই ইরানকে দিয়ে থাকে। এছাড়া চায়না ও রাশিয়া ইরানকে এক্ষেত্রে কতটুকু সাহায্য করে সেটা সময়ই বলে দেবে। তবে এই মুহূর্তে আক্রমণের পাল্টা আক্রমণে ইরান যখন ইসরায়েলের দিকে 1 শতাধিক রকেট নিক্ষেপ করে, তখন কিন্তু শোনা যাচ্ছে যে কোনো একটা মুসলিম দেশ তা ইন্টারসেপ্ট করছে বা ভূপাতিত করছে। এখন সেটা হয়তো খুব সম্ভবত জর্ডান হতে পারে। আর ইরানে হামলা করার জন্য 1000 কিলোমিটারের মধ্যে থেকে ফাইটার জেট ব্যবহার করে যেটা ইসরায়েল করেছে, সেজন্য মধ্যপ্রাচ্যের কোনো একটা দেশের সাহায্য ইসরায়েলকে নিতে হয়েছে, অথবা আমেরিকার সেনাঘাঁটি ব্যবহার করতে হয়েছে, যেটা খুব সম্ভবত ইরাকের সেনাঘাঁটি হবে। ইনডিরেক্টলি যখন ইরানের হাতে গত 2 বছর ধরে ইসরায়েল মার খেয়ে আসছিল, তারা বিভিন্ন কলাকৌশলে চেষ্টা করছিল ইরানে কোনো একটা অজুহাতে হামলা করার জন্য, কিন্তু ইরানের জন্য ফুল ফ্লেজ ওয়ার বা ডিরেক্ট অ্যাকশনে যাওয়াটা রিস্কি হয়ে যেত, যার কারণে অপারেশন ট্রু প্রমিস 3 এর ঘোষণা দেওয়ার পর আজকে 1 বছর হয়ে গেছে, কিন্তু ইরানের ভূমি থেকে কোনো রকম আক্রমণ ইসরায়েলে হয়নি। অপারেশন ট্রু প্রমিস 2 এর পর সবাই অপারেশন ট্রু প্রমিস 3 এর আশা করেছিল। তেহরান থেকে বলা হয়েছিল অপারেশন ট্রু প্রমিস 3 অনেক বড় স্কেলের একটি আক্রমণ হতে চলেছে, তাই সেটির জন্য যথোপযুক্ত মোক্ষম একটি সময়ের দরকার। এখন হয়তো সেই সময় হয়েছে, দেখা যাক কি হয়। تهدید به حمله نظامی میکنن، اما به نظرم خودشون هم میدانند و اگر نمیدانند بدانند که اگر غلطی از اونها سر بزند جمهوری اسلامی تل آویو و حیفا رو با خاک یکسان خواهد کرد.